নমস্কার। সত্যি কি 15ই আগস্ট দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, কিংবা ভারতই বা হাসিনাকে ফেরানোর পিছনে কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে? ঠিক কোথায় লুকিয়ে আছে ভারতের স্বার্থ? আন্তর্জাতিক গবেষকরা ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েই বা কী ভাবছেন? শেখ হাসিনা ঠিক কোন জায়গায় অবস্থান করছে বর্তমানে? এই অসংখ্য প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। আমি শিবম এবং আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আপনারা ইতিমধ্যেই জানেন শেখ হাসিনার একটি ইন্টারভিউ, যা কিনা তিনি কাল বিভিন্ন ভারতের নিউজ মিডিয়ায় দিয়েছেন, তা হুলস্থুল ফেলে দিয়েছে। কেন বলছি সে কথা, তা বলার আগে শেখ হাসিনা কালকে কি বলেছে সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। তিনি পরিষ্কারভাবে ফের একবার বাংলাদেশকে বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগ ঠিক ঘুরে দাঁড়াবে। আমি সবসময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করি। আমি কখনোই শিক্ষার্থীদের রাজাকার বলিনি। আমার মুখের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি পদত্যাগ করেছি যাতে মৃত্যু মিছিল দেখতে না হয়, এবং তারা অর্থাৎ বিরোধী শক্তিরা প্রথম থেকে চেয়েছিল ছাত্রদের মরদেহের উপর দিকে যেন তারা ক্ষমতায় আসতে পারে। পাশাপাশি শেখ হাসিনা যে কথা বলেছেন তা নিঃসন্দেহে সকলের মনে অনেক প্রশ্নচিহ্ন তুলে দিতে পারেন। তিনি সরাসরি এবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, সেন্ট মার্টিনস এই দ্বীপটিকে হস্তান্তর না করার জন্যই আমেরিকা প্রথম থেকেই চেয়েছে যেন হাসিনার সরকারের পতন হয়। আর এখানেই লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক জিও পলিটিক্সে সব থেকে বড় রহস্যটা। প্রশ্ন হলো, সেন্ট মার্টিনস দ্বীপটি কি? কেনই বা আমেরিকা চেয়েছে? হাসিনা সরকারকে বজায় রাখলে ভারতেরই বা ঠিক কোথায় লাভ হতে পারত? এটি যদি আপনারা তলিয়ে ভাবেন তাহলে দেখতে পাবেন হাসিনার এই বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়াটা শুধুমাত্র অঙ্ক নয়, এক বিশাল বড় ষড়যন্ত্র হতে পারে। অন্তত আপনাদের কাছে আমি কিছু যুক্তি এ বিষয়ে রাখতে চাই। আপনারা জানেন বাংলাদেশের কোটা আন্দোলন 6 থেকে 8 মাস ধরে লাগাতারভাবে মাথাচাড়া দিয়ে উঠছিল। আর ঠিক এর মধ্যেই 30শে মে বাংলাদেশে এসেছিলেন ডোনাল্ড লু। এই ডোনাল্ড লু ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের CIA এজেন্ট। এই ডোনাল্ড লু কিসের জন্য ঠিক বাংলাদেশে এসেছিলেন? ডোনাল্ড লু এর আসার পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে আমেরিকা এক্স্যাক্টলি কি চেয়েছিল। আমেরিকা জানতো এই বিশ্বে তাদেরকে একমাত্র টক্কর দিতে পারে চীন, এবং দক্ষিণ এশিয়ার প্রবল প্রতিক্রমশালী দেশ হলো ভারত। অর্থাৎ চীন এবং ভারতকে ডমিনেট করতে বাংলাদেশের সহায়তা দরকার ছিল আমেরিকার। এক্ষেত্রে বলে রাখা দরকার, হাসিনা বারংবারভাবে এই বিষয়টি আন্দাজ করেই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করেছিলেন। এর ফলও তারা পেয়েছিল। চীন কার্যত হাসিনাকে কথা দেয় তারা ভবিষ্যতে $1 মিলিয়ন একটি প্রজেক্ট বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে লঞ্চ করবে, এবং দুই দেশের সম্পর্ক বজায় রাখতে চীনের একাধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বাংলা ভাষাকে স্থান দেওয়া হয়েছিল, এবং বাংলাদেশেরও একাধিক বিশ্ববিদ্যালয়ে চৈনিক যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মান্দারিনি সেটাকেও জায়গা দিয়ে হয়েছিল। অর্থাৎ চীন এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই উন্নতি হতে শুরু করে। এর পিছনে চীনের কারণ কি ছিল বা চীনের লক্ষ্য কি ছিল? আপনারা যদি দেখেন, বাংলাদেশ থেকে হিউজ এক শ্রমিক শ্রেণী সারা বিশ্বে বন্টন করা সম্ভব হয়, অর্থাৎ সস্তায় শ্রমিক পাওয়া যায় বাংলাদেশ থেকে, এরকমই কথা চীন মাথায় রেখেছিল। ফলে চীনের লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষদের যেন ব্যবহার করা যায় চৈনিক বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন প্রজেক্টের কাজে। এছাড়া বাংলাদেশের 20 কোটি মানুষ এই বিপুল সংখ্যক বাজার যদি যদি পণ্যযাত্রা ছেয়ে ফেলতে পারে, তাহলে চীন এবং বাংলাদেশের ব্যবসায়ী যে সম্পর্ক সেটিও মজবুত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর সামরিক উপস্থিতি বাড়াতে চেয়েছিল চীন। প্রধানত এই 3টে কারণেই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই উন্নতি হতে শুরু করে। পরবর্তীকালে আমেরিকা চেয়েছিল চৈনিক যে কার্যকলাপ দক্ষিণ বঙ্গোপসাগরের উপর, তার উপর কন্ট্রোল করতে। ইতিমধ্যেই তারা জাপান এবং তাইওয়ানে উপনিবেশ করলেও জাপান এবং তাইওয়ান থেকে চীন যে কার্যপ্রণালী চালাচ্ছে তা কন্ট্রোল করা বা লক্ষ্য রাখা সম্ভব ছিল না। তারা তাইওয়ান এবং জাপানের পাশাপাশি মায়ানমার এবং হংকংকেও বিভিন্ন ক্ষেত্রে অশান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু কার্যত চীন আমেরিকার এই যে পরিকল্পনা তা নস্যাৎ করে হংকং এবং তাইওয়ানের মতো দুটো দেশকেও রীতিমতো কন্ট্রোল করতে শুরু করে। ফলে আমেরিকার
প্রয়োজন ছিল এমন একটা জায়গা যেখান থেকে দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ চীন সাগরে চীনের যে কার্যকলাপ তা যেন তারা নজরবন্দি করতে পারে। তাই তাদের চোখ গিয়ে পড়ে সেন্ট মার্টিনস দ্বীপের উপর, যেটি বঙ্গোপসাগরে বাংলাদেশের অধীনস্থ। আর এখান থেকেই শুরু হয় যাবতীয় সূত্রপাত। এই সেন্ট মার্টিনস দ্বীপের কথাই হাসিনা কাল ইন্টারভিউতে সকলের সামনে প্রকাশ্যে এনেছেন। আমেরিকা জানতো তারা যদি সেন্ট মার্টিনস দ্বীপকে একবার কন্ট্রোল করতে পারে, তাহলে চীনের যে আগ্রাসন বা চীনের যে নীতি তা তারা সহজেই বুঝতে পারবেন এবং চীনের সামরিক বাহিনীর উপর নজরদারি করতে পারবেন। ভারত বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করেন, তবে ব্যবসা বাণিজ্যই প্রধানত ছিল ভারতের মূল লক্ষ্য। হাসিনাকে ক্ষমতায় রেখে ভারতের কি লাভ ছিল? আপনারা জানেন ভারতের তিনটে দিক অর্থাৎ চীন, পাকিস্তান এবং শ্রীলঙ্কা কোনোভাবেই সে অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে রাখেনি, কিন্তু বাংলাদেশ প্রথম থেকেই ভারতের মোদী সরকারের সঙ্গে সুদৃঢ় একটি সম্পর্ক মেনটেন করেছিল। তার ফলে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক ক্রমেই উন্নতি হতে থাকে। শুধু তাই নয়, বছরের পর বছর হিউজ নাম্বার অফ পিপল মানে অসংখ্য মানুষ ভারতে আসেন চিকিৎসার জন্য। এছাড়া ভারতের যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা বাংলাদেশে যেতে পারেন এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু মানুষ তারা ভারতকে নিরাপদ আশ্রয়স্থান হিসাবেও বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন। এই ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমেই মজবুত হতে শুরু করে হাসিনার আমলের সময়। পদ্মা সেতু থেকে শুরু করে ভারতের মাঝের যে রেলপথ, পাশাপাশি তিস্তা জলবন্টন চুক্তি, আমরা অতীতেও দেখেছি মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনার এক বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, যা আমেরিকা কিছুতেই সে অর্থে মেনে নিতে পারেনি। ফলে আমেরিকা বিভিন্ন মাত্রায় চেয়েছিল বাংলাদেশের যে বাজার, বাংলাদেশের যে সমাজ, সেটিকে অশান্ত করে রাখতে। যদি হাসিনা সরকারের পতন হয়, তারা মাথার উপরে এমন একজনকে বসাতে পারবেন যিনি কার্যত আমেরিকার বন্ধু বা পাপেট, যিনি সামনে থাকবেন, পিছন থেকে আমেরিকা বা বিদেশি শক্তি দেশ চালাবে এবং তারা সেন্ট মার্টিনস দ্বীপের উপর করায়ত্ত করতে পারবে, চীনকে ডমিনেট করতে পারবে এবং ভারতকেও কড়া বার্তা দিতে পারবে। আর ঠিক এই জন্যই শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বারংবার বজায় রেখেছিল ভারত। আপনারা জানেন ভারতেই একমাত্র এই সময় আছেন শেখ হাসিনা। তিনি ইউএই কিংবা ব্রিটিশ কিংবা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লাই করা সত্ত্বেও কোনো দেশই তাকে জায়গা দিতে রাজি হয়নি। কিন্তু যেহেতু ভারতের সাথে হাসিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতেও ছিল, এক্ষেত্রে ভারত কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করেনি। এখন প্রশ্ন হলো, ভারত থেকে কি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? ফিরলে কেনই বা তিনি ফিরবেন? এই প্রশ্নের উত্তর খোঁজা ভীষণ মাত্রায় প্রয়োজন। এসব প্রশ্ন যখন জল্পনা দিচ্ছে, তখন একটি শেখ হাসিনার ভাইরাল কল বিভিন্ন ক্ষেত্রে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি কার্যত বার্তা দিচ্ছেন 15ই আগস্ট এই বাংলাদেশের বুকে আওয়ামী লীগের যে কার্যকলাপ সেটিকে নতুন করে শুরু করতে হবে। আপনি ভালো আছেন আপা? জি আপা। সবাইকে ঢাকায় আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না, সোজা ঢাকায় এসে ঠিক আছে। জি আপা। জি জি আপা। প্রতিষ্ঠা করে মালা দেবো আর তোমার দেবা। জি আপা। সেখানে মৌন মিছিল এবং জি আপা। 15ই আগস্ট কি সত্যি ফিরতে চলেছেন হাসিনা? এ বিষয়ে হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগী একটি ভিডিও প্রকাশ করে বলেছেন তারা চেষ্টা করছেন 15ই আগস্ট হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন।
ইতিমধ্যে কাল সংখ্যালঘুরা গর্জে উঠেছিল এবং তার একটি মিছিলও করে শান্তি সংগতি ফেরানোর জন্য। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ভীষণ মাত্রায় চাইতেই পারেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনাও চাইছেন অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন গঠন করুক এবং সংবিধান প্রয়োগ করে ভোটাধিকারের মাধ্যমে নতুন সরকার গঠিত হোক। ভারতীয় সংসদে বিদেশমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কারভাবে জানিয়েছেন শেখ হাসিনাকে তারা জায়গা দিয়েছেন এবং শেখ হাসিনাই ঠিক করবেন তার ভবিষ্যতের গতি প্রকৃতি। অর্থাৎ শেখ হাসিনা চাইলে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফিরতেই পারেন। তার আগে আমি শেখ হাসিনা ছেলের কিছু ইন্টারভিউ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবার বা আওয়ামী লীগ প্রথমে যেভাবে বিষয়টিকে ট্যাকেল করার চেষ্টা করছিল, বর্তমান সময়ের সাপেক্ষে ঠিক 180 ডিগ্রি ফোলবদল হয়ে যায় এবং তারাও চাইছে তিনি যেন বাংলাদেশে ফিরে যায়। 5ই আগস্ট বিবিসিতে যেদিন হাসিনার এই ইনসিডেন্ট হয়েছিল, সেখানে জয় বলেছিলেন রাজনীতিতে ফিরবে না মা, হতাশ এবং আপনাদের কি হবে সত্যি জানি না। ঠিক তারপরে 7ই আগস্ট তিনি বলেন রাজনৈতিক আশ্রয় শেখ হাসিনা চাননি, দেশের বাইরে যাচ্ছেন না কোথাও এবং যে কোনো সময় তিনি দেশেও ফিরতে পারেন। 9ই আগস্ট ইন্ডিয়া টাইমসকে তিনি বলেন আমি নিজেই রাজনীতিতে আসব এবং আওয়ামী লীগের মুখ হয়ে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর সাহায্য করব। সেদিনই তিনি আরও একটা জায়গায় দাবি করেন অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করলেই হাসিনা দেশে ফিরবেন। ঠিক পরে 10ই আগস্ট রয়টার্সকে তিনি বলেন হাসিনা পদত্যাগ করেনি, উনি এখনও বৈধ প্রধানমন্ত্রী, অর্থাৎ সংবিধান মেনে হাসিনাকে সরানো হয়নি তখনও। 11ই আগস্ট বলেন বাংলাদেশের সংস্কার নয় গণ অরাজকতা চলছে। অর্থাৎ কার্যপ্রণালীগুলো যদি আপনার ক্রোনোলজিক্যাল অনুযায়ী সাজান তাহলে বুঝতে পারবেন যে শেখ হাসিনা বা তার পরিবার বা আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজি প্রথমে নিয়েছিল সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে। পিছনে নিঃসন্দেহে আছে ভারত। ইতিমধ্যে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তায় টুইট করে যে কথা বলেছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি পরিষ্কার বলেছেন সংখ্যালঘুদের যেন সুরক্ষা দেওয়া হয়, কোনো দেশই যেন সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার না করা হয়, এই বার্তাও দিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশের যে সাম্প্রতিককালে যে চিত্র আমরা দেখছি তা মোটেই সংখ্যালঘুদের পক্ষে যায় না। ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের যে ব্যবসায়িক বাজার বা যে সম্পর্ক এতদিন ছিল তা কি রক্ষা করতে চাইবেন না মোহাম্মদ ইউনূসরা? ইতিমধ্যেই কাল বাংলাদেশ ঘোষণা করেছে পদ্মার ইলিশ আগে বাংলাদেশেই সবার আগে ছড়িয়ে দেওয়া হবে, ভারতে সে অর্থের জায়গা দেওয়া হবে না। আবেগের বশে ডিসিশন সাধারণ মানুষ নিতেই পারেন, কিন্তু যদি ইতিহাস দেখেন, যদি ভবিষ্যৎ দূরদর্শিতা দেখেন তাহলে ভীষণ মাত্রায় মনে হচ্ছে আমেরিকা কার্যত সেন্ট মার্টিনস দ্বীপ শুধু নয়, বাংলাদেশের বাজার ধরা সময়ের অপেক্ষা। মোহাম্মদ ইউনূস কি পারবেন এই পুরো বিষয়টিকে মোকাবিলা করতে? এই প্রশ্ন আমার ভীষণ ক্ষেত্রে থাকলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।